জি স্যার। রাশেদুল ইসলাম চলে গেলেন। পদ্মের এতক্ষণ মন উসখুস করছিল কখন রুমে যাবে আর ইজহানের থেকে শুনবে কি হয়েছে। রাশেদুল ইসলাম যাওয়ার পরপরই ইজহান রুমে এসেছে। তার পেছন পেছন পদ্ম দৌড়ে চলে এসেছে। পদ্ম উপরে দৌড়ে এসে হাঁপিয়ে গিয়েছে। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ইজহান পদ্মকে এই অবস্থায় দেখে অস্থির হয়ে বলল, কি হয়েছে পদ্ম? খারাপ লাগছে তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? পদ্ম কিছুক্ষণ পর স্বাভাবিক হলো। ইজহানের হাত ধরে বলল, উনি যে এসেছেন কি বলেছে? কাল থেকে ওই হসপিটালে যাব। কিন্তু তুমি এভাবে হাঁপাচ্ছিলে কেন? আরে ওই যে দৌড়িয়ে এসেছি সেই জন্য। ইজহান পদ্মের দুটো হাত পেছন দিক থেকে তার এক হাত দ্বারা আবদ্ধ করে বলল, তখন কি বলেছ? কখন কি বলেছি? ইজহান সন্দেহান দৃষ্টিতে পদ্মের দিকে তাকিয়ে বলল, তুমি বলনি গ্রামে চলে যাবে? পদ্ম ঘাবড়ে গেল। অপ্রত্যাশিত হাসি দিয়ে বলল, আমি তো মজা করছিলাম। এবার মজা করার দাম দাও। যতবার মজা করবে ততবার এই ধরনের শাস্তি পাবে। ইজহান পদ্মকে টেনে সম্পূর্ণ তার সাথে মিশিয়ে নিল একেবারে। পদ্মের উষ্ঠে গভীরভাবে তার ওষ্ঠ মিলিয়ে দিল। বেশ কিছু সময় বাদে ইজহান পদ্মকে ছেড়ে দিল। ইজহান বরাবরের মতোই স্বাভাবিক আছে, কিন্তু পদ্ম সে তো পারছে না। নিজেকে শত শত গালি দিয়ে ফেলল। আর কখনো কারোর সাথে মজা করলেও ইজহানের সাথে ভুলেও মজা করবে না। লোকটাকে বেশি ভয়ঙ্কর। প্রতিবার কিছু না কিছু করে তাকে লজ্জা দেবে। এই লজ্জার জন্যই বোধহয় সে একদিন শেষই হয়ে যাবে। ইজহান দুষ্টামি করে বলল। আর মজা করবে আমার সাথে? পদ্ম থতমত খেয়ে গেল। মাথা নাড়িয়ে বলল, কখনো করব না, আমার শিক্ষা হয়ে গিয়েছে। ইজহান পদ্মের গাল স্পর্শ করল। বৃদ্ধা আঙ্গুল দিয়ে পদ্মের গালে ছুঁয়ে বলল, এখন তো মজা করেছো তাই শাস্তি দিয়েছি। কিছুদিন পর মজা না করলেও এমন শাস্তি ফ্রি পাবে। পদ্ম চোখগুলো ছোট ছোট করে বলল। আমার চাই না। ইজহান মুচকি হাসল। তুমি অনিচ্ছুক হলেও দেব। পদ্ম সরে আসলো ইজহানের থেকে। অনেকটাই দূরে চলে এসেছে, একদম দরজার কাছে। মুচকি হাসেন কেন? আপনার সেই সুন্দর দাঁতটা দেখেই হাসবেন। সেই হাসিটা আমার ভীষণ পছন্দের, ডাক্তার সাহেব। কথাটি বলে পদ্ম ভো করে দৌড় দিয়ে চলে গিয়েছে। ইজহান হাসছে। এখন সেই সুন্দর দাঁতটা দেখা যাচ্ছে। তবে হাসিটা না দেখে পদ্ম চলে গিয়েছে। কি প্রাণবন্ত মেয়ে, আর কি চমৎকার কথাবার্তা। কাছে এসে কথাগুলো বলতে পারে না, দূরে গিয়ে বলে। ইস, এক কিশোরী মেয়ের প্রেমের বাক্য কি শুদ্ধ। সন্ধ্যায় ইজহান সোফায় বসে খবর দেখছে। একা একা ভালো লাগছিল না দেখে ইজহান মুনিরা শেখের রুমে গিয়েছে। পদ্ম তার ওড়না নিয়ে নাড়াচাড়া করছে। তার শাশুড়িকে একটা কথা বলবে, কিন্তু কেন জানি তার সংকোচ বোধ হচ্ছে। মা, আমার পিরিয়ড হয়েছে। বেশ কিছুক্ষণ পর পদ্ম কথাটি বলতে সফল হলো। মুনিরা শেখ হেসে বলল, কথাটি বলে এতক্ষণ লেগেছে তোমার? পদ্ম মিনমিন করে বলল, মা, আমার লজ্জা লাগে এগুলো নিয়ে কথা বলতে। আমি সরাসরি কারোর কাছে বলতে পারি না কথাগুলো। মুনিরা শেখ পদ্মকে সব কিছু দিল। আমাকে এগুলো বলতে কখনো লজ্জা পাবে না। আমি তো তোমার আরেক মা। পদ্ম হেসে দিল। ভাগ্য করে মুনিরা শেখের মতো একজন শাশুড়ি পেয়েছে। তিনি খুবই ভালো। পদ্ম হাজার কথা বললেও তিনি বিরক্ত হন না। এই জন্যই পদ্ম মুনিরা শেখকে বেশ পছন্দ করে। ইজহান আর রুমে ঢুকলো না। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্ম আর তার মায়ের কথা শুনছিল। এখন যদি রুমে ঢুকে সবচেয়ে লজ্জা পাবে পদ্ম। তাই সে চলে গেল তার রুমে। পদ্ম আজ রুমেই যাচ্ছে না। এই সময়টাতে তার একা থাকতেই ভালো লাগে। পদ্মের মনে হয় কিছু কিছু সময় একা থাকা ভালো। জানে রুমে গেলে ইজহান কিছু না কিছু করবে। এমনিতেই আছে এক জ্বালায়, তার উপর মন একেবারেই বিষিয়ে গিয়েছে। একা একা সন্ধ্যাবেলা ছাদে কাটাচ্ছে। চারদিকে মৃদু বাতাস বইছে। পদ্মের চুলগুলো উঠছে। পাশের বাসাগুলো থেকে ছাদে আলো আসছে। এই নিয়ে মাত্র 2বার ছাদে উঠেছে পদ্ম। প্রথমবার ইজনিয়ার সাথে উঠেছিল, আর এখন একা উঠেছে। শরীরটা ঠিক লাগলে আরও ভালো করে এই স্নিগ্ধ সন্ধ্যাবেলা উপভোগ করতে পারত। কিন্তু এখন তো তার মনে শান্তি নেই। প্রতিবার এই সময়টাতে পদ্মের মনটা অটোমেটিকলি খারাপ হয়ে যায়।
আজও একই রকম অবস্থা, একটুও ভালো লাগছে না তার। একদম খিচে বসে রইল পদ্ম। ইজহান বেডে শুয়ে শুয়ে ফোন দেখছে। পদ্ম যে রুমে আসেনি আজ সেটা ইজহান খেয়াল করেছে। জোর করতে চাচ্ছে না পদ্মকে, নিজের ইচ্ছে হলে ঠিকই আসবে। হয়তো এখন লজ্জায় আসতে চাইছে না। রুবিনা খাতুন ইজহানকে কল করেছে। ইজহান ভ্রু নাচিয়ে তাকিয়ে আছে। বেশ কিছু সময়ের পর রিসিভ করলো। ইজহান সুন্দর করে প্রথমেই সালাম দিল। আসসালাম আছেন? এই তো ভালোই আছে। জি বাবা, ভালো আছি। তুমি আর পদ্ম দুজনেই কেমন আছো বাবা? ইজহান শান্ত কণ্ঠে বলল, জি মা, বলুন। বাবা, একটা জরুরি দরকারে কল দিয়েছিলাম। বাবা, পদ্মের বার্ষিক পরীক্ষা শুরু হবে 4 দিন পর। ও কি পরীক্ষা দিবে? ইজহান পদ্মের পড়াশোনার ব্যাপারে একদম ভুলেই গিয়েছে। এই গেট টুগেদারের জন্য নিজে নিজে আফসোস করতে লাগলো। কত বড় ভুল হয়ে গেল তার। জি মা, অবশ্যই দিবে। রুবিনা খাতুন বলল, তাহলে বাবা, ওকে কবে গ্রামে নিয়ে আসবে? ইজহান সাথে সাথেই বলল, কালই নিয়ে আসবো। আচ্ছা বাবা, তুমি কি কাল আসবে ওর সাথে? জি, আসবো। তারপর আরও কিছু কথা বলে রুবিনা খাতুন কলটা কাটল। ইজহান রুম থেকে বের হয়ে পদ্মকে খুঁজছে, কিন্তু কোথাও মেয়েকে পাওয়া যাচ্ছে না। এক সময় ইজহানের মাথাটা ভীষণ গরম হয়ে গেল। এক জায়গায় স্থির হয়েও বসে থাকতে পারে না। ইজহানের এবার টেনশনে ধরল, পদ্ম আসলে কোথায়। মুনিরা শেখের কাছে জিজ্ঞেস করলো পদ্ম কোথায়, কিন্তু তিনিও জানেন না। রুমে আসার সময় ইজহান দেখলো ছাদে দরজা খোলা। মন বলছে পদ্ম ওখানে নেই, তাও গেল ছাদে। ঠিকই মহারানী ছাদে বসে আছেন। আগে ছাদে এসে খুঁজলে এত বেশি হয়রানি হতো না। কি সুন্দর বসে বসে পা দুলাচ্ছে, আর এতক্ষণ সে অযথাই কষ্ট করেছে। ইজহান দ্রুত পায়ে পদ্মের কাছে গেল। পদ্ম চোখ বন্ধ করেই বসে আছে। ইজহানের উপস্থিতি টের পেল না। ইজহান পদ্মের হাত ধরে টান দিয়ে দাঁড় করালো। পদ্ম আচমকা এমন হওয়াতে ভয় পেয়েছে, আর ইজহানের এমন ব্যবহারে সে খুব অভিমান করেছে, আর পেটেও ব্যথা পেয়েছে। পদ্মের চোখে পানি চলে আসলো। তোমায় কত খুঁজেছি আমি, জানো? সন্ধ্যাবেলা এখানে বসে আছো কেন? কাউকে কিছু না বলেও একা একা চলে এসেছ। আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর ম্যাডাম এখানে বসে বসে সন্ধ্যা বিলাস করছে। পদ্মের কেঁদে দিয়েছে। ইজহান অবাক হয়ে তাকিয়ে আছে। পদ্ম, কাঁদছো কেন? পদ্ম কোনো উত্তর দিল না, মুখে হাত দিয়ে কান্না শুরু করে দিয়েছে। ইজহানের খুব খারাপ লাগলো। একটু বুঝে শুনে কথা বলা উচিত ছিল। মুখটা ছোট করে পদ্মকে টেনে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে। পদ্ম ফুল, কাঁদছো কেন? সে কি জানে না কাঁদলে তার ডাক্তার সাহেবের খুব কষ্ট হয়? পদ্ম কান্নারত অবস্থায় বলল, আপনি আমাকে এভাবে টান দিয়েছেন কেন? আমি কি ব্যথা পাই না? প্রত্যেকবার আপনি এমন করেন। কথা বলবো না আমি, ছাড়ুন আমাকে। পদ্ম ইজহানের থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ইজহান আরও শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তাড়াহুড়োতে ভুলে গিয়েছে পদ্মের যে পিরিয়ড হয়েছে। সরি, আমি ভুলে গিয়েছিলাম তোমার পিরিয়ড চলছে। আর কখনো এমনটা করবো না, আমার টেনশন হচ্ছিল। পদ্ম অবাক হয়ে গিয়েছে ইজহান কিভাবে কথাটা জানে। সাথে একরাশ লজ্জা এসে হানা দিল তার কাছে। আপনি কিভাবে জানলেন? ইজহান একদম স্বাভাবিক হয়ে বলল, তখন যে তুমি মায়ের কাছে বলেছ আমি শুনেছি। কিন্তু পদ্ম, খবরদার, লজ্জা পাবে না। এটা লজ্জার বিষয় না। আমরা ডক্টররা অনেক কিছু জানি। তোমার কাছে হয়তো কথাটা লজ্জার বিষয় হতে পারে, কিন্তু আমাদের কাছে এগুলো একদম স্বাভাবিক। এগুলো তোমার ডাক্তার সাহেব একজন মেডিসিন বিশেষজ্ঞ। তার এগুলো অনেক মেয়ে মানুষের থেকে শোনা লাগে। আমাদের ডক্টরদের জন্য এগুলো নর্মাল। আর এটার মানে হচ্ছে তুমি একদম সুস্থ আছো। বোকামে, আর ভাবতে হবে না এটা নিয়ে। পদ্ম একটু নর্মাল হলো। ইজহান তো ঠিকই বলেছে। পদ্ম আর লজ্জা পেল না। জড়িয়ে ধরা অবস্থায় মাথা তুলে ইজহানের দিকে তাকালো। কেন খুঁজছিলেন আমায়? পদ্মের চোখের কোণায় পানি আটকে ছিল। ইজহান তার হাত দুটো দিয়েই পদ্মের চোখের পানি মুছে দিল। তোমার মা কল দিয়েছিল, 4 দিন পর এক্সাম শুরু। কাল তোমাকে গ্রামে যেতে হবে। পদ্মের বুকটা ধক করে উঠল। কাল আবার ইজহান হসপিটালে যাবে, আর কালই তাকে গ্রামে ফিরতে হবে। মনটা মানতে রাজি হচ্ছে না। আর বিয়ের পর এই প্রথম ইজহানকে ছাড়া থাকবে। বাড়ি যেতে ইচ্ছে করছে না। এখন তো আরও কান্না পাচ্ছে। পদ্ম পরপর ঢোক গিল
কান্না যেন না আসে সেই জন্য। কালই কেন যাব, পরশু দিনে তো যেতে পারি। ইজহান পদ্মের দিকে তাকালো। পরশুদিন গেলে এক্সামের সময় আরও ঘনিয়ে আসবে, আর কাল গেলে মোটামুটি কিছু পড়তে পারবে। এখানে তোর বড় হয় না, আবার তোমার বইগুলোও নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কাল গ্রামে যাবে তুমি। আসলে কাল তো আপনি হসপিটালে যাবেন, পরশু দিন গেলে হয় না? না ম্যাডাম, কালই যেতে হবে। প্লিজ। ইজহান পদ্মকে থামিয়ে দিল। শোনো, কোনো রকম এক্সকিউজ শুনতে চাচ্ছি না আমি। কাল মানে কাল। পদ্ম ইজহানকে খুব শক্ত করে ধরে কেঁদে দিল। ইজহান বুঝলো না কেন কাঁদছে। ইজহান নরম কণ্ঠে বলল, কি হচ্ছে তোমার? বেশি ব্যথা পেয়েছিলে যখন টান দিয়েছিলাম? পদ্ম মাথা নাড়ল। তার মানে সে কাছে অন্য কারণে। ইজহান আবারও বলল, তাহলে কেন কাঁদছ? তুমি কি এক্সামকে ভয় পাও? পদ্ম কোনো উত্তর দিল না। যতবারই মনে পড়ে ইজহানকে ছেড়ে তাকে গ্রামে যেতে হবে, ততবারই চোখ ভরে পানি উপচে পড়ে। ভালো লাগে না তো তাকে ছাড়া। এই কথা কিভাবে বোঝাবে তার ডাক্তার সাহেবকে? আচ্ছা, পদ্ম তো হাসতে তিনি বুঝে যান, তাহলে এই কথা বুঝছে না কেন? নাকি বুঝেও না বোঝার মতো রয়েছে? ইজহান এখন বিরক্ত হলো। অকারণে কান্না করার কোনো মানেই হয় না। হয়েছে, অনেক কেঁদে ফেলেছ। যতবারই কাঁদো আমার জামা কাপড় একদম ভিজিয়ে ফেলো। কোনো কারণ ছাড়া আমাকে জোরে ধরে কোথাও কাঁদো। আপনিই তো প্রথমে আপনার কাছে টেনে নিয়েছেন, এখন এমনটা বলছেন কেন? আর একটু কাঁদে। ইজান খেয়াল করেছে পদ্ম নাক টানছে আর চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। মেয়েটা যে কেঁদে একেবারে লাল হয়ে গেল, সেটা কি মনে আছে তার? টমেটোর মতো লাগছে একদম। আমার কাছে এসব চলবে না। পদ্মের আরও ঠেলে কান্না আসতো। মানুষ ভীষণ স্বার্থপর। তার মনের কষ্টগুলো এখন অনুভব করতে পারছে না কেন? খুব তো তখন পটু পটু কথা বলতে পারে। আবার তার বুকে কান্নাও করা যাবে না। পদ্ম ইজানকে আবারও জড়িয়ে ধরো। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না ডাক্তার সাহেব, আমার মন বসবো না ওখানে। বিয়ের পর একদিনও থাকিনি, কাল থেকে থাকবো কিভাবে? আপনি নাকি আমার হাসি অন্ধকারে অনুভব করতে পারেন? আজ যে আমার কষ্ট হচ্ছে সেটা কেন পারছে না অনুভব করতে? ভালো লাগবে না তো আপনাকে ছাড়া থাকতে। আপনি ছাড়া আপনার পদ্মফুল শূন্য একেবারে। আর আমি 100 বার আপনাকে জড়িয়ে ধরে আপনার বুকে কাঁদবো, কারণ আপনি একান্তই আমার ব্যক্তিগত মানুষ। ইজান বিস্মিত হয়ে আছে। এসব কথা কি বলছে পদ্ম? মেয়েটা যে অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছে, এটা কি সে জানে? ইস, আগে এমনটা হবে জানলে এই ট্রিক্স আরও আগেই কাজে লাগাতো। ইজান ঠোঁট কামড়ে হাসছে পদ্মের কাহিনী দেখে। সকাল 10টা। ইজান পদ্মকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় পদ্মের খুব কান্না পেয়েছিল, তাও নিজের মনটাকে শক্ত রেখে বাসা থেকে বের হয়েছিল। গাড়িতে উঠেই মনটা হু হু করে উঠল। 14 দিন যেন 1 বছরের মতো লাগবে তার কাছে। বিয়ের প্রথম প্রথম গ্রামে যেতে খুব ইচ্ছে করেছিল, এখন ঢাকা শহরে থাকতে মন চাচ্ছে। ইজহান নিজে ড্রাইভ করছে। পাশের সিটে পদ্ম মন খারাপ করে বাহিরেই তাকিয়ে আছে। যতবার মন পড়ছে ইজহানকে ছাড়া তার থাকতে হবে, ততবারই যেন মনটা ভেঙে যাচ্ছে তার। অসহ্য ব্যথা একদম। মাঝে মাঝে পদ্ম ইজহানের দিকেও তাকাচ্ছে। লোকটা একদম শান্তভাবে গাড়ি চালাচ্ছে। পদ্ম নীরবতা ভেঙে ইজহানকে বলল, আমি যে চলে যাচ্ছি আপনার কষ্ট হচ্ছে না? ইজহানের দৃষ্টি সামনের দিকে, পদ্মের দিকে একবারও তাকালো না। না, কেন কষ্ট হবে? তুমি তো এক্সাম দিতে যাচ্ছ, শেষ হলে আবার চলে আসবে। পদ্মের মনটা আরও ভেঙে গেল। জানি তো কষ্ট হচ্ছে না, আপনার মনে তো আর আমি নেই যে আমার জন্য কোনো কষ্ট হবে। কষ্ট তো হবে অন্য মেয়ের জন্য। ইজহান গাড়িটা থামালো, অবাক চোখে পদ্মের দিকে তাকিয়ে। ইদানিং তার ব্যবহারগুলোর সাথে অপরিচিত সে। গ্রামে যাচ্ছে এই সুখে বোধহয় পাগল হয়ে গিয়েছে। ইজহান পদ্মের দিকে অনেকটা ঝুঁকে এলো, যা দেখে পদ্ম ঘাবড়ে গিয়েছে। কি বললে তুমি? পদ্ম থতমত খেয়ে গেল। না না, কিছু বলিনি। আপনি গাড়ি চালানো বন্ধ করলেন কেন? ইজহান হেসে দিল, তাও আবার সেই সুন্দর হাসিটা। উফ, পদ্ম, তুই আজ শেষ হবি এই হাসি দেখে। ইজহান আবার ঠিকঠাক মতো বসলো। পদ্ম বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। হুটহাট এমন হওয়াতে ঘাবড়ে গেল অনেকটা। ইজহান হেসে বলল, যাকে রেখে আসতে যাচ্ছি তার জন্য তো কষ্ট হচ্ছে, কিন্তু আমি কষ্ট পাচ্ছি এটা দেখলে, কিন্তু আমি কষ্ট পাচ্ছি
এটা দেখলে তো আর ম্যাডাম যেতে চাইবে না। পড়াশোনার বিষয়ে এত ভালোবাসা দেখায় না। পদ্ম মুখটা বাঁকালো। ভেবেছিল ইঝান দেখেনি, কিন্তু ইঝান ঠিকই দেখে নিয়েছে আর জানেও পদ্ম কেন এমন করেছে। মুখ বাঁকিয়ে লাভ নেই। যদি এমন করো, ইসান কিন্তু তোমাকে আর গ্রাম থেকে আনবে না। পদ্ম তেড়াভাবে উত্তর দিল। আমি নিজেই চলে আসবো। যদি একা না আসতে পারি তাহলে মা আর পুষ্পকে নিয়ে সোজা আপনার বাসায় চলে যাব। ইঝান পদ্মকে রাগানোর জন্য বলল, তুমি গ্রাম থেকে এসে দেখবে তোমার সতীন অলরেডি তোমার বরের সাথে সংসার করছে। তুমি কি আসলে বুঝছো না আমি কেন তোমাকে ওখানে এত তাড়াতাড়ি রেখে আসছি? আমি তো আরেকটা বিয়ে করছি। তোমার দাওয়াত রইল, অবশ্যই তোমার বরের বিয়েতে আসবে। আমি আর তোমার সতীন খুবই খুশি হব। পদ্ম যেন তেলে বেগুনে জ্বলে উঠল। ইঝানের কথাটা খুবই বাজে ছিল। এক বউ থাকতেও আবার বিয়ে করার কথা বলছে। পদ্ম কেঁদেই ফেলল। আপনি খুব খারাপ। আমি আপনার সাথে থাকবো না। এতদিন তাহলে আপনি আমার সাথে অভিনয় করেছেন। আমি তো জানি আপনার আমাকে ভালো লাগে না, কারণ আমি গ্রামের মেয়ে। আপনার চোখে তো শহরে মেয়েদেরই ভালো লাগে। আমাকে কেন লাগবে? দরকার নেই আমাকে গ্রামে দিয়ে আসার। এখানেই নামিয়ে দিন, আমি একাই চলে যেতে পারবো। ইঝান ভেবেছে পদ্ম রাগ করে কথা শোনাবে, কিন্তু তা একেবারে কেঁদেই দিল। ইঝান পদ্মকে টেনে তার বুকের সাথে মিশিয়ে নিল। পদ্মফুল, আমার চোখে তুমি সবসময় সুন্দর। আমি তোমার সাথে কোনো অভিনয় করিনি। তবে এটা ঠিক, বিয়েতে আমার মত ছিল না, আমার মা জোর করেছিল। এই যে তোমাকে আদর দেই, ভালোবাসি, এগুলো আমি মন থেকেই দেই। বিয়ের পরের দিন থেকে আমি তোমাকে মেনে নিয়েছি। প্রথমে মানতে পারছিলাম না, এখন তুমি গ্রামে যাচ্ছ, আমি সহ্য করতে পারছি না। ইজান শেখের জীবনে প্রথম নারী তুমি, যার প্রতি সে এতটা দুর্বল, যাকে না দেখে ইজান তার সকলটা শুরুই করতে পারে না, যার কষ্ট হলে সে নিজেও কষ্ট পায়, যার প্রতি ইজানের বুক ভরা ভালোবাসা রয়েছে, সে মেয়েটি তুমি। তুমি নিতান্তই ভাগ্যবতী মেয়ে। ইঝানের কথা শুনে পদ্ম কষ্টের মাঝেও হাসল। আপনি অনেক ভাগ্য করে আমার মতন বউ পেয়েছেন, এই কথাও কিন্তু ভুলে যাবেন না। ইঝান হেসে দিল। হুম, একটুও ভুলবো না। পদ্ম ইঝানের বুকে একটা সুন্দর করে চুমু এঁকে দিল। তারপর গভীরভাবে ইঝানকে জড়িয়ে ধরল। ইঝানও এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে, আর এক হাত দিয়ে ড্রাইভ করছে। দেখতে দেখতে পদ্ম আর ইঝান গ্রামে ঢুকলো। পদ্ম ঘুমিয়ে আছে। সে যে গ্রামে চলে এসেছে তার কোনো খেয়ালই নেই। ইঝান পদ্মের বাসার জন্য এক গাদা জিনিসপত্র কিনেছে, সাথে অনেক বাজারও করেছে। আসার সময় মুনিরা সে বলে দিয়েছিল ও যেন বাজার করে নিয়ে যায়, কারণ নতুন বর বিয়ের পর প্রথমবার মেয়ের বাড়িতে গেলে বাজার করতে হয়। আর ইঝানও তাই করলো। তার মা যা বলে দিয়েছে সে সব কিছুই নিয়েছে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে পদ্ম এগুলো কিছুই দেখতে পেল না। সে তখন ঘুমেছিল। ইঝান পদটা ভুলে গিয়েছে, তাই ইচ্ছে ডাকা না সত্ত্বেও পদ্মকে ডাকতেই হলো। ইঝান পদ্মকে ডেকেই যাচ্ছে, কিন্তু পদ্ম ঘুম থেকে উঠছে না। এবার ইঝান পদ্মের মুখে পানি ছিটালো। সাথে সাথে পদ্ম হড়বড় করে চোখ খুলল। উঠেছো তুমি? আমি কতক্ষণ ধরে রাখছিলাম তোমায়। পদ্ম চোখ পিটপিট করে ইঝানের দিকে তাকালো। কি হয়েছে? ইঝান ভ্রু কুচকে তাকিয়ে আছে পদ্মের দিকে। তোমার গ্রামে ঢুকেছে, কিন্তু পথটা ভুলে গেছে, চিনতে পারছো না ঠিক? পদ্মের মনে হলো সে ঘুমেই ভালো ছিল, এখন আবার মনটা খারাপ করে দিল লোকটা। পদ্ম ঠোক গিলল। আচ্ছা আপনি গাড়ি চালান, আমি বলছি। পদ্ম বলছে, আর ইঝান সেই মোতাবেক গাড়ি চালাচ্ছে। মাঝে মাঝে বলতে গিয়ে তার কান্না চলে আসছে। তবুও সে মনটা একদম ঠিক রেখে ইঝানকে বলল। পদ্মের বাড়ির সামনে এসে গাড়িটা থেমেছে। গ্রামের রাস্তাগুলো একেবারেই সরু, রাস্তার চারপাশে গাছ আর ধান ক্ষেত। ইঝান গাড়ি চালানো পাশাপাশি চারপাশও একটু দেখে নিয়েছিল। যখন প্রথম গ্রামে এসেছিল তখন এসব কিছুই খেয়াল করেনি। পদ্ম গাড়ি থেকে নামলো, আর পুষ্প সেটা দেখে দৌড়ে তার আপুকে গিয়ে জড়িয়ে ধরেছে। মা, আপু এসেছে। রুবিনা খাতুনও আসলো, তার মেয়েকে একেবারে বুকের সঙ্গে মিশিয়ে রাখলো। পদ্মের মাথায় কয়েকটা চুমু দিল রুবিনা খাতুন। পদ্ম একদম তার মাকে জড়িয়ে ধরে আছে, পাখির ছানার মতো। ইঝানের সাথে কিছুক্ষণ কথা বলল রুবিনা খাতুন, কিন্তু পুষ্প কোনো রকম কথা বলল না। ইঝান একবার ভুলবশত তাকিয়েছিল, কিন্তু মেয়ে তাকে দেখে মুখটা ভেঙিয়ে দিল। ইঝান একেবারে হকচকিয়ে গেল।
বুঝেছে এর রাগ এখনও কমেনি। ইজহান শান্ত কণ্ঠে রুবিনা খাতুনকে বলল, তাহলে মা আমি এখন আসি। রুবিনা খাতুন অবাক হয়ে গেল। আসি মানে কি, এখনই চলে যাবে নাকি? নতুন জামাই প্রথম বাড়িতে এসেছে মাত্র, এখনই যাওয়ার কথা বলছে? কি বলছো বাবা, এখন চলে যাবে মানে? ইজহান সৌজন্যবোধক হাসল। শেষের কথা বলার সময় ইজহান পদ্মের দিকে তাকালো। মেয়েটার চোখ যে পানিতে টলমল করছে তা বোঝাই যাচ্ছে। ইজহানের কথা কোনো মতেই রুবিনা খাতুন রাজি নন। অন্তত আজ রাতটা থাকতেই হবে। ইজহান বলছে সম্ভব না, তাও তিনি জোর করছেন। ইজহান অনুরোধের সুরে বলল, আজ না মা, আমি তো আসবোই আবার, পরের দিন না হয় থাকা যাবে, এখন আমাকে আসতে হবে। রুবিনা খাতুন বলল। দুপুরের খাবারটা কেউ খেতে যেতে পারবে না? ইজহান ভাবল কিছুক্ষণ, তারপর ভেবে বলল, জি খেয়ে যাব। রুবিনা খাতুন খুশি হলো, সাথে পদ্ম। এ এই লোককে আমাদের বাসায় খেতে দেব না। ওনাদের বাসায় যখন গিয়েছিলাম তখন উনি আমাকে একটুও ঘোরাতে নেননি। আবার একদিন প্রায় দুপুরের সময় সকালে নাস্তা খেতে দিয়েছিলেন। পুষ্পের কথায় ইজহান লজ্জা পেল। এই বিচ্ছু মেয়ে যে একদম সরাসরি অপমান করে দেয় কে জানতো। রুবিনা খাতুন পুষ্পকে চোখ রাঙাচ্ছে। এই মেয়ে কখনো ভালো হবে না। বাবা, তুমি কিছু মনে করো না ওর কথায়, ও এমনই। আমি কত বকি, কিন্তু সে বকা খাওয়ার পর সব আবার ভুলে যায়। ইজহান পুষ্পের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সমস্যা নেই মা। রুবিনা খাতুন পদ্মের উদ্দেশ্যে বলল, পদ্ম, ইজহান বাবাকে ভেতরে নিয়ে যা। ইজহান পদ্মের সাথে ভিতরে ঢুকলো। পদ্ম ইজহানকে তার রুমে নিয়ে গেল। পদ্ম রুমে গিয়ে শটান হয়ে শুয়ে পড়েছে। ইজহান পকেটে হাত গুজে পদ্মের সোজাসুজি দাঁড়ানো। এসেছো তো ঘুমিয়ে ঘুমিয়ে, যেখানে আমরা ক্লান্ত হয়েই বিছানায় শুয়ে থাকার কথা, সেখানে তুমি কাজটা করছো। পদ্ম অন্যদিকে ফিরে গেল। ইজহান এটা দেখে পদ্মের পাশাপাশি শুয়ে পড়েছে। চলেই তো যাবো একটু পর, তাও রাগ দেখাচ্ছ। পদ্ম ইজহানের দিকে ফিরল এবার। রাগ করছি না তো, আমার আসলে ভালো লাগছে না। কেন লাগছে না? জানি না। কেন জানো না? উহুম, আমি চলে গেলে ভালো লাগবে তোমার? পদ্ম ইজহানকে জড়িয়ে ধরেছে। ইজহান হাসছে। মেয়েটা একটু পাগলাটে ধরনের। আপনি চলে গেলে আমার একটুও ভালো লাগবে না ডাক্তার সাহেব। ইজহান পদ্মকে কিছু বলতে যাবে তার আগেই ডাক পড়েছে। পদ্ম দরজার ওপাশ থেকে বলল তারা যেন তাড়াতাড়ি খেতে আসে। পদ্মের খাওয়া আগেই শেষ, কিন্তু ইজহানের জন্য বসে রইল। তাদের খাওয়া শেষ করে পদ্ম আর ইজহান রুমে আসলো। ভাবতেই মন কেমন করে উঠল, কারণ এই তো এখনই ইজহান চলে যাবে। পদ্ম আর ইজহান পাশাপাশি বসেছে, দুজনেই চুপ করে আছে। ইজহান পদ্মের মাথায় হাত দিয়ে বলল, শোনো, এক্সামগুলো ঠিকঠাক মতো দিবে। আমি হয়তো আসতেও পারি, আবার নাও আসতে পারি, চেষ্টা করবো আসার জন্য। তুমি কিন্তু ভালো করে এক্সাম দেবে, তাহলে আসি। হ্যাঁ। হুম। ইজহান ভেবেছে পদ্ম আর কিছু বলবে না, তাই সে বলল, ঠিকঠাক মতো চলবে, আমি কল দিব তোমায়। পদ্ম ইজহানের হাত ধরে বলল, এত তাড়া কিসের, আর একটু বসুন না। ইজহান পদ্মকে মোবাইলটা দেখালো, যেখানে বড় করে উল্লেখ করা 5:45 বাজে। দেখো, অলরেডি আমি লেট করে ফেলেছি অনেক, আমাকে তো বাসায় ফিরতে হবে, তাই না? পদ্ম এখন আবার কেঁদে উঠল। আজ থাকলে কি এমন ক্ষতি হতো? ইজহান হেসে পদ্মের গালে হাত বুলাচ্ছে। এই দুদিন তুমি যতবার কেঁদেছ, জীবনও মনে হয় এতবার কাঁদুনি। পদ্ম ইজহানকে অবাক করে দিয়ে একটা কাজ করলো। পদ্ম ইজহানের ওষ্ঠে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। মুহূর্তে পদ্ম নিজেই চোখটা বন্ধ করে ফেলল, কিন্তু ইজহান বেটা তো ছাড়ছে না। পদ্ম অনেক কষ্টে ছাড়িয়ে নিল নিজেকে। ওদিকে মুখ রেখে বলল, আপনি কোনো মেয়ের দিকে তাকাবেন না ডাক্তার সাহেব, পদ্মফুল কিন্তু রাগ করবে। এবার আপনি আসতে পারেন। পদ্মের পরীক্ষা শুরু হয়েছে 4 দিন হলো। এর মাঝে 2টো পরীক্ষাও শেষ। খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, কারণ ইজহান প্রতি রাতে কল দিয়ে হুমকি দেয় যদি কোনো সাবজেক্টে 80 নাম্বারের ছুটে যায় তাহলে ইজহান তাকে আর বাসায় নিবে না। জানে এগুলো মজা করে বলে, তাও নিজের মান সম্মান শ্বশুরবাড়ির কাছে রাখার জন্য ভালো করে পড়াশোনা করে
একটা মানসম্মত রেজাল্ট করা লাগবে, যে করেই হোক। রোববার গণিত পরীক্ষা। সেই হিসেবে পদ্ম দিনরাত অঙ্ক নিয়েই বসে আছে। এই এক বিষয় যেটাতে পদ্ম খুবই দুর্বল, শত মন দিয়ে চেষ্টা করলেও পারে না। পদ্ম পড়ার টেবিলে বসে আছে, তার মাথা আর কাজ করছে না। এই সাবজেক্টটা নিয়ে আর পারে না। ইজহান কল করেছে। পদ্ম পড়ার টেবিল থেকে উঠে গিয়ে কলটা রিসিভ করলো। ইজহান শান্ত কণ্ঠে বলল। কি করছো পদ্মফু? পদ্ম চিন্তিত হয়ে বলল। আমার আর ভালো লাগছে না, এত চিন্তা মাথায় নিতে পারছি না। পদ্মের কথায় ইজহান ভ্রু কুঁচকাল। কি এমন হয়েছে যে এমন কথা বলছে? কি হয়েছে বলবে তো? না বললে কিভাবে বুঝবো? আমি অঙ্ক পারছি না। আপনি তো আমাকে বলে দিয়েছেন যে প্রতি বিষয়ে 80-র উপরে নাম্বার থাকতে হবে। আচ্ছা আপনিই বলুন, আমি কি এত ভালো শিক্ষার্থী যে এমন রেজাল্ট হবে আমার? সব বিষয় ঠিক আছে, গণিত বিষয়টা একটু ছাড় দিলে হয় না? ইজহান পদ্মের কথা শব্দ ছাড়া হাসল। এই মেয়ে এটার জন্য এত টেনশন করছিল? হাস্যকর ব্যাপার। পরক্ষণে ইজহান গম্ভীর কণ্ঠে বলে। হুম, কোনো ছাড় দেওয়া যাবে না। আমি এত ভালো মানুষ নই ম্যাডাম। পদ্ম রেগে গেল। এই বিষয়ে একটু ছাড় দিলেও পারত। বড্ড বাজে লোক একদম। আপনাকে কে বলেছে আপনি ভালো মানুষ? পচা লোক, আপনি মোটেও ভালো মানুষ নন। ইজহান এবার শব্দ করেই হাসল। ইজহানের হাসির শব্দ শুনে পদ্মের রাগ নিমিষেই চলে গেল। সেও হাসছে। আমার পদ্ম ফুলের রাগী কথাগুলো এত কেন মজা লাগে বলো তো? পদ্ম কথাটা শোনা মুহূর্তেই চোখটা বন্ধ করে ফেলল। পদ্ম উত্তর দিচ্ছে না দেখে ইজহান বলল। আচ্ছা তাহলে কলটা রেখে দিই আমি। পদ্ম সাথে সাথে বলল। না না, আচ্ছা আপনি এখন কি করছেন? এক জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে একজনের পারমিশন ছাড়া ভিতরে যাব না। পদ্ম কথাটা বুঝলো না ইজহান আসলে কি বলছে। বুঝিনি, কি বলছেন? ইজহান একটা নিঃশ্বাস ছাড়ল। তোমার আমাকে এখন এই মুহূর্তে দেখতে মন চাচ্ছে? পদ্ম ঠোঁট কামড়ে ভাবলো কি বলবে। দেখতে মন চাইলে আপনি কি আসবেন নাকি? আর এখন তো আসা সম্ভব না, কত দূরের পথ। আমি বললাম এখন আমাকে দেখতে মন চাচ্ছে কিনা, আর তুমি কি বলছো আসবেন নাকি কত দূরের পথ? আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো, অতিরিক্ত কথা বলা পছন্দ না। পদ্মের তো মনে মনে ঠিকই মন চাচ্ছে, কিন্তু ইজহানকে কথাটা বলবে কিভাবে? পদ্ম কথা বলছে না দেখে ইজহান ধমক দিল। কথা বন্ধ কেন? দুবার জিজ্ঞেস করেছে। আমার কথা কি গায়ে লাগছে না তোমার? পদ্ম আমতা আমতা করে বলল। ভীষণ মন চাচ্ছে। ইজহান হাসল। তাহলে দরজা খোলো। পদ্ম অবাক হয়ে গিয়েছে, দরজা খুলবে কেন? দরজা কেন খুলবো? এখন রাত প্রায় 12টা বাজে, আমার তো ভয় লাগছে। ইজহান বিরক্ত হলো। এ কি আসলেই কিছু বুঝতে পারছে না। কলটা কেটো না, যাও দরজা খোলো। একটা সারপ্রাইজ ওয়েট করছে তোমার জন্য। পদ্ম কিছু বলল না। ইজহানের কথা মতো কলটাও কাটলো না। আস্তে আস্তে গিয়ে দরজা খুলছে। যদিও ভয় কাজ করছে, কারণ এত রাতে দরজা খুলবে। কাউকে ভয় পায় না, পেলেও ভূতকে তো ভয় পায়। যদি হঠাৎ দরজা খুলতেই সামনে এসে পড়ে। ঠিক এই কথাগুলো মনে মনে পদ্মর পা চলছে, আবার চলছে না। পদ্ম আল্লাহ আল্লাহ করতে করতে গিয়ে দরজা খুলছে। পদ্ম দরজা খুলে 404 ভোল্টের শক খেলো। এদিকে ইজহান দাঁত দেখিয়ে হেসে দাঁড়িয়ে আছে। পদ্ম অবাক হয়ে পিছনে ফিরল। ভেবেছে এটা মিথ্যে, আবার ইজহানের দিকেই ফিরে তাকালো। এটা স্বপ্ন নয় তো? তাড়াতাড়ি নিজের হাতে একটা চিমটি কাটলো। না, এটা স্বপ্ন নয়, আসলেই ইজহান দাঁড়িয়ে আছে। পদ্মের রিয়াকশন দেখে ইজহান হাসছে। নিশ্চয়ই সে খুব বড় করে অবাক হয়েছে। ইজহান হেসে পদ্মকে জড়িয়ে ধরল। পদ্মের মাথায় হাত বুলিয়ে বলল। পদ্ম, আমি ইসান। এত অবাক হওয়ার কিছু নেই। পদ্ম অবাক হয়ে তার কথা বন্ধ হয়ে গিয়েছে। সত্যি এটা আপনি তো? ইজহান হেসে দিল। হ্যাঁ, এটা আমি। অবিশ্বাস্য, কিন্তু আপনি এখন এখানে কেন? ইজহান ভ্রু কুঁচকাল, পদ্মকে ছেড়ে দিল। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি। পদ্মের চোখ বড় হয়ে গেল। এই না, যাবেন না। তাহলে এখন কি করব? পদ্ম ইজহানের হাত ধরল। ভিতরে আসুন।
ইজহান পদ্মকে বলল দাঁড়াতে, সে নাকি গাড়ির চাবি রেখে আসছে। ইজহার চাবি নিয়ে আসছে, সাথে আরও কিছু ব্যাগও। পদ্ম ব্যাগগুলোর দিকে তাকালো। এগুলো কি? ইজহান ব্যাগগুলো রাখলো ভিতরে এনে।